Hello learners, in the last class I have discussed about the institutional approach and legal approach. Okay, and with this we have finished our traditional approach. আমরা ট্রেডিশনাল অ্যাপ্রোচে কী দেখলাম? আমরা ট্রেডিশনাল অ্যাপ্রোচের যে চারটা টাইপস পেয়েছিলাম সেখান থেকেই ট্রেডিশনাল অ্যাপ্রোচ অ্যাকচুয়ালি কী সেটা আমরা জানতে পেরেছি। ঠিক আছে, আমরা যখন ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ পড়েছি তখন আমরা কী দেখেছি যে ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ কী বলেছে? ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ বলেছে যে পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য স্টাডি অফ ফিলোসফি। ওকে, এবং বলেছে যে পলিটিক্স থেকে ভ্যালুজকে কখনো আলাদা করা যাবে না, এবং একটা পলিটিক্যাল সিস্টেম স্মুথলি রান করার জন্য ভ্যালুজেরই দরকার। ঠিক আছে, এবং অন্যান্য যেগুলো সাইড আছে, লিগ্যাল সাইড আছে, হিস্টোরিক্যাল সাইড আছে, ইনস্টিটিউশনাল সাইড আছে, একজন অর্ডিনারি মানুষের বিহেভিয়ারের সাইড আছে, আদার সাইকোলজিক্যাল সাইড আছে, বা সোশিওলজিক্যাল সাইড আছে, ইকোনমিক্যাল সাইড আছে, এগুলো সব কিছুকে কিন্তু ইগনোর করেছে। ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ শুধুমাত্র ভ্যালুজের উপর জোর দিয়েছে, মানে ফিলোসফির উপর জোর দিয়েছে। ঠিক আছে, নেক্সট যখন আমরা হিস্টোরিক্যাল অ্যাপ্রোচে আসলাম আমরা কি দেখলাম? যে হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ কখনো বলেনি ভ্যালুজের উপর জোর দাও, বা ভ্যালুজের উপর ভ্যালুজ নিয়ে কথাই বলেনি। হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ শুধু বলেছে যে পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য স্টাডি অফ হিস্ট্রি, যে পলিটিক্যাল সায়েন্সকে সম্পূর্ণভাবে জানার জন্য আগের যেটা পলিটিক্যাল ফেনোমেনা, রাজনৈতিক ঘটনা যেটা, সেটা আজকের সময় কি? আজকের সময় হিস্ট্রি, এবং সেই আগের পলিটিক্যাল ফেনোমেনাকে স্টাডি করা দরকার যদি পলিটিক্যাল সায়েন্সকে সম্পূর্ণভাবে জানার জন্য হিস্ট্রি পড়া দরকার। আগের যেটা পলিটিক্যাল ফেনোমেনা সেটার পর্যালোচনার দরকার আছে। ঠিক আছে, তো এখানে কিন্তু হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ কিন্তু অন্য কোনো ডাইমেনশন নিয়ে কথা বলেনি। ঠিক আছে, এবং শুধু বলেছে হিস্ট্রির উপরই জোর দিয়েছে। ওকে, নেক্সট হলো আমাদের ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ। সেমভাবে যেরকম এগুলো কিন্তু শুধুমাত্র ওর নিজের কথা বলেছে, প্রত্যেকটা অ্যাপ্রোচ হলো ওয়ান সাইডেড, শুধুমাত্র নিজেদের কথা বলেছে। হয়তো হতে পারে যে হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ হোক বা ফিলোসফিকে ভ্যালুজ বা হিস্ট্রি, সেগুলো একটা সাইড, কিন্তু কমপ্লিটলি পলিটিক্যাল সায়েন্সকে বোঝার জন্য শুধু হিস্ট্রি পড়লেই হবে না। ঠিক আছে, আজকের সময় যদি আমরা এটাকে অ্যানালাইসিস করি আমরা কি দেখব? যে কমপ্লিটলি পলিটিক্যাল সায়েন্সকে, পলিটিক্সকে জানার জন্য সবগুলো ফ্যাক্টরকে স্টাডি করতে হবে। কিন্তু ট্রেডিশনাল অ্যাপ্রোচের যেগুলো অ্যাপ্রোচ আমরা দেখেছি সেগুলো কিন্তু ওয়ান সাইডেড ছিল, প্রত্যেকটা অ্যাপ্রোচ শুধুমাত্র নিজের কথা বলেছে। যদি আমরা ধরি ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ, আমরা কি দেখব? যে ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ শুধু বলেছে কি? ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ বলেছে যে পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য স্টাডি অফ ইনস্টিটিউশন, এবং সেটা কি করেছে? এবং সেটা মেইনলি জোর দিয়েছে কোনটার উপর? যে গভর্নমেন্ট যেগুলো ইনস্টিটিউশন আছে, ঠিক আছে, পলিটিক্যাল ইনস্টিটিউশন যেগুলো আছে, লাইক লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, প্রেশার গ্রুপস, ঠিক আছে, এগুলোর উপর কিন্তু জোর দিয়েছে, এবং এগুলোর স্ট্রাকচার বলেছে কীরকম, এগুলোর ফাংশন কি, এগুলো কিভাবে ওয়ার্ক করবে, ঠিক আছে, এগুলোর রুলস রেগুলেশন কী হবে। ওকে, এবং সেটা অন্য কোনো কথা বলেনি, না এখানে ভ্যালুজের কথা বলা হয়েছে, না হিস্ট্রির কথা বলা হয়েছে, কোনো দিকের কথাই বলা হয়নি। সেমভাবে আমরা যখন দেখেছি, এবং এই ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচের একটা ব্যাপার হলো যে এই ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচে শুধুমাত্র যে সাপোর্টার এনশিয়েন্ট টাইমের ছিলেন সেরকম না, এনশিয়েন্ট থিঙ্কারের সঙ্গে সঙ্গে কিন্তু মডার্ন থিঙ্কাররাও ছিলেন। ঠিক আছে, যেমন আমরা এনশিয়েন্ট থিঙ্কারের মধ্যে আমরা দেখেছিলাম এরিস্টটল, ঠিক আছে, তারপর আমরা দেখেছিলাম প্লেটোর শিষ্য ছিলেন এরিস্টটল, এবং এরিস্টটল ছিলেন মানে কি? এরিস্টটলকে বলা হতো ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স, ফাদার অফ পলিটিক্স। ওকে, তো এরিস্টটল ছিলেন, তার মানে অনেক গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল, এবং বলা হয়েছিল যে কমপ্লিটলি পলিটিক্যাল সায়েন্সকে বোঝার জন্য বা পলিটিক্সকে বোঝার জন্য ইনস্টিটিউশনকে ভালোভাবে দেখতে হবে। গভর্নমেন্টের যে বিভিন্ন ইনস্টিটিউশন আছে, ঠিক আছে, ফর্মাল ইনস্টিটিউশন বা ডিফারেন্ট যেগুলো পলিটিক্যাল ইনস্টিটিউশন আছে, সেগুলোকে কমপ্লিটলি ভালোভাবে পড়া দরকার। আর কারণ এগুলো যদি না পড়া হয় তাহলে পলিটিক্যাল সায়েন্সকে কেউ বুঝতেই পারবে না। সেমভাবে দেখবে লিগ্যাল অ্যাপ্রোচ নিয়ে যখন আমরা কথা বলেছি তখন আমরা কি দেখেছি? লিগ্যাল অ্যাপ্রোচ কিন্তু বলেছে কি? যে স্টেটের জাস্টিফিকেশন দিয়েছে, এবং বলেছে স্টেট হলো ফান্ডামেন্টাল অর্গানাইজেশন ফর দ্য ফরমেশন অ্যান্ড এনফোর্সমেন্ট অফ লসকে আইনকে বানানোর জন্য বা আইনকে প্রণয়ন করার জন্য, অ্যাপ্লাই করার জন্য স্টেট হলো
একটা ফান্ডামেন্টাল প্রাইমারি অর্গানাইজেশন। স্টেট ছাড়া লকে বানানোও যাবে না, লকে অ্যাপ্লাইও করা যাবে না। হ্যাঁ, এবং যেরকম ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ যেরকম ওয়ান সাইডেড ছিল, শুধুমাত্র ফিলোসফির উপর জোর দিয়েছে, হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ যেরকম শুধুমাত্র হিস্টোরির উপর জোর দিয়েছে, বা ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ যেটা শুধুমাত্র ইনস্টিটিউশনের উপর জোর দিয়েছে, সেমভাবে লিগ্যাল অ্যাপ্রোচও শুধু লিগ্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলেছে, লিগ্যাল প্রসেস নিয়ে কথা বলেছে, লিগ্যাল বডিজ আর ইনস্টিটিউশন নিয়ে কথা বলেছে, জাস্টিসকে বা জুডিশিয়ারিকে কীভাবে ইন্ডিপেন্ডেন্ট রাখা যাবে সেটা নিয়ে কথা বলেছে, জাস্টিস সিস্টেম নিয়ে কথা বলেছে। এক কথায় বলতে গেলে শুধুমাত্র লিগ্যাল সাইড নিয়ে কথা বলেছে, লিগ্যাল অ্যাপ্রোচ। এবং এই যে ইনস্টিটিউশন, যেমন লাস্ট একজন অমিত আমাকে বলেছিল যে লিগ্যাল অ্যাপ্রোচ এবং ইনস্টিটিউশন অ্যাপ্রোচ যখন আমরা পড়লাম তখন দুটোরই লিমিটেশন যেটা বা দুটো ডিফারেন্সের মধ্যে ডিফারেন্সটা কিন্তু ঠিক মানে মনে হয়েছে আর কি পুরো সেমই, যেটা ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ সেটা লিগ্যাল অ্যাপ্রোচই, কিন্তু সেটা না, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ শুধুমাত্র ইনস্টিটিউশনকে নিয়ে কথা বলেছে, এবং এই ইনস্টিটিউশনের মধ্যে লেজিসলেচারও পড়ে। ঠিক আছে, ইনস্টিটিউশনের মধ্যে লেজিসলেচারও পড়ে, এবং লেজিসলেচার হলো ল মেকিং বডি, এবং যেটার উপর লিগ্যাল অ্যাপ্রোচও কথা বলেছে। ঠিক আছে, কিন্তু লেজিসলেচার কিন্তু একটা ইনস্টিটিউশন, একটা অর্গান, এবং সেটা নিয়ে কিন্তু ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচও কথা বলেছে, সেটা লিগ্যাল সাইড নিয়ে কথা বলেছে লিগ্যাল অ্যাপ্রোচ। ঠিক আছে, তো এগুলো দিয়ে আমাদের মোটামুটি শেষ হলো ট্রেডিশনাল অ্যাপ্রোচ। ঠিক আছে, কারণ আমাদের এই সানডেতে কিন্তু আমাদের রিভিশন ক্লাস, মানে কালকে আমাদের রিভিশন ক্লাস থাকবে, এবং সেই রিভিশন ক্লাসের জন্য আমি একটা সাজেশন দেবো তোমাদেরকে, এবং মোস্ট প্রবেবলি ঠিক আছে যে তোমাদের এই 3 অক্টোবর থেকে কিন্তু তোমাদের অফলাইন ক্লাস স্টার্ট হচ্ছে। ঠিক আছে, আমরা চেষ্টা করছি তোমাদের অফলাইন ক্লাস নেওয়ার, কারণ ফার্স্ট সেমে কিন্তু আমাদের তেমনভাবে কোনো ক্লাস হয়নি। ঠিক আছে, অনলাইন ক্লাস আমরা যখন কন্ডাক্ট করার চেষ্টা করেছি তখনই কিন্তু কোভিডের জন্য সব কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়ে গেছে। তো এইবার আমরা চাইছি যে যাতে তোমাদের অফলাইন ক্লাস হয়। ঠিক আছে, অনলাইন ক্লাস হবে, সঙ্গে কিন্তু অফলাইন ক্লাসগুলো হবে। ওকে, তো আজকে আমরা যেটা পড়বো এগুলোর কিন্তু মনে রাখবে, এগুলোর এই যে ট্রেডিশনাল অ্যাপ্রোচের ড্রব্যাকস নিয়েই কিন্তু বা ডিমেরিট নিয়েই কিন্তু একটা রেসপন্সে এসেছে মডার্ন অ্যাপ্রোচ। ঠিক আছে, তো এখন ডিমেরিটগুলো কী কী ট্রেডিশনাল অ্যাপ্রোচের ডিমেরিট হলো, এটা হলো ওয়ান ডাইমেনশনাল। এটা বুঝতেই পারছো, এটা ওয়ান সাইডেড, ওয়ান ডাইমেনশনাল, শুধুমাত্র একটা সাইড নিয়েই কথা বলেছে। ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ যদি কথা বলে তাহলে শুধু ফিলোসফিকে নিয়ে কথা বলেছে, হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ শুধুমাত্র হিস্ট্রি নিয়ে কথা বলেছে, তারপর ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ শুধুমাত্র ইনস্টিটিউশন নিয়ে কথা বলেছে, এবং লিগ্যাল অ্যাপ্রোচ শুধুমাত্র লিগ্যাল সাইড নিয়ে কথা বলেছে। ঠিক আছে, এবং অন্য যেগুলো সোসিওলজিক্যাল, সাইকোলজিক্যাল, ইকোনমিক ফ্যাক্টরস অফ হিউম্যান অ্যাফেয়ার্স, এগুলোকে কিন্তু সম্পূর্ণভাবে ওভারলুক করেছে বা ইগনোর করেছে। এবং সেটাই কিন্তু কি করেছে, সেটাই কিন্তু মাল্টি ডাইমেনশনাল মডার্ন অ্যাপ্রোচে আমরা পড়ব যে পলিটিক্যাল সায়েন্স ইটস নেচার, দ্য নেচার অফ দ্য পলিটিক্যাল সায়েন্স ইজ মাল্টিডিসিপ্লিনারি, মানে এটাকে সব সাইডে পড়া দরকার, এটাকে শুধু এক সাইডে ওয়ান সাইডেড পড়লে হবে না, সব সাইড নিয়ে পড়া দরকার। কমপ্লিটলি যদি পলিটিক্যাল সায়েন্সকে বোঝা দরকার, কমপ্লিটলি পলিটিক্যাল সায়েন্সকে বুঝতে গেলে এটার সবগুলো সাইড নিয়ে কথা বলা উচিত। ঠিক আছে, তো এবং এটার রেসপন্সই এসছে কিন্তু যেটা আমরা মডার্ন অ্যাপ্রোচে পাবো। ঠিক আছে, যেটা মডার্ন অ্যাপ্রোচে আমরা পাবো বিহেভিয়ারাল অ্যাপ্রোচ বা পোস্ট বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, এগুলো আমরা পাবো মডার্ন অ্যাপ্রোচে। এবং এটা মনে রাখবে যে ট্রেডিশনাল অ্যাপ্রোচের যে ওয়ান ডাইমেনশনাল ট্রেডিশনাল অ্যাপ্রোচ সবগুলো যে একটা সাইড নিয়ে কথা বলেছে, সেগুলোর রেসপন্সেই এসছে সোসিওলজিক্যাল, সাইকোলজিক্যাল, ইকোনমিক ফ্যাক্টর। যেমন মনে করো সোসিওলজিক্যাল ফ্যাক্টর, আমি একটা এক্সাম্পল দিই, যেমন মনে করো আমাদের ইলেকশন প্রসেস হচ্ছে। ঠিক আছে, ইলেকশন চলছে, এবং এই ইলেকশন চলছে, এবং এই ইলেকশনে ধরো আমরা যারা ভোটার আছি, এখন দেখো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ কী বলেছে, ইলেকশন কমিশনের উপর জোর দিয়েছে, যেটা হলো একটা ইনস্টিটিউশন, সেটার উপর জোর দিয়েছে। ঠিক আছে, বলেছে কিভাবে ইলেকশন ফেয়ার অ্যান্ড রুলস রেগুলেশনের উপর বেশি জোর দিয়েছে, বলেছে নর্মেটিভ। ঠিক আছে, ইলেকশন কমিশন কিভাবে কাজ করলে ট্রান্সপারেন্সি মেনটেন হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, সেটার কথা বলেছে। এখন ধরো আমরা যারা পিপুল আছি, আমরা যারা সিটিজেন আছি, যারা ভোট কাস্ট করব, আমরা সবাই ধরে নিলাম এরকম যে আমরা আর ভোট দেব না এইবার,
আমরা ধরো পার্টিকুলার একটা এরিয়ার আছি এবং আমরা বললাম যে না, লাস্টবারও সরকার এসেছে, লাস্টবারও আমরা বুট দিয়েছি, কিন্তু আমাদের কোনো উন্নয়নই হয়নি, এবং আমরা এইবার কি করব, এইবার আমরা কোনো বুট কাস্ট করব না, ঠিক আছে, বা আমরা 9টাতে গিয়ে বুট কাস্ট করে দিলাম। তো এটা কি ইলেকশন কমিশন এন্টায়ার পলিটিক্যাল সিস্টেমকে ইনফ্লুয়েন্স করবে না? অবশ্যই করবে, ঠিক আছে, এবং সেটা হলো সোসিওলজিক্যাল ফ্যাক্টর। কিন্তু ট্রেডিশনাল অ্যাপ্রোচ সেটা নিয়ে কথা বলেনি, ঠিক আছে। ট্রেডিশনাল অ্যাপ্রোচ লিগ্যাল সাইড নিয়ে কথা বলেছে, ইনস্টিটিউশন নিয়ে কথা বলেছে, তাও গভর্নমেন্ট ইনস্টিটিউশন, পলিটিক্যাল ইনস্টিটিউশন, এবং বলেছে কি, এবং বলেছে বেলুস থেকে পলিটিক্যাল সায়েন্সকে আলাদা করা যাবে না, বা পলিটিক্সকে আলাদা করা যাবে না, হিস্ট্রি পড়া দরকার, ঠিক আছে, হিস্ট্রিকে জানা দরকার, যে কোনো একটা প্রিভিয়াস পলিটিক্যাল ফেনোমেনাকে স্টাডি করা দরকার, সেগুলো বলেছে। কিন্তু এই যে সোসিওলজিক্যাল যেগুলো সাইড, বা আজকে বুট কাস্ট করার আগে পার্টিকুলার বুটারের কী সাইকোলজি থাকে, কাকে দেখে আমরা বুট দিই, কী দেখে আমরা বুট কাস্ট করি, সেগুলোকে কী করেছে, কমপ্লিটলি ইগনোর করেছে, ঠিক আছে। আজকে আমরা মেইনলি পড়ব কিন্তু এখন দেখো পুরোপুরি যদি ডিমেরিটস অফ ট্রেডিশনাল অ্যাপ্রোচ বা মডার্ন অ্যাপ্রোচ, ডিমেরিটস নিয়ে যে মডার্ন অ্যাপ্রোচ এসছে, ঠিক আছে, মডার্ন অ্যাপ্রোচ কেন এসছে সেটার কিন্তু স্লাইটলি কি আছে, ডিফারেন্স আছে, ঠিক আছে, স্লাইটলি কিন্তু ডিফারেন্স আছে। তো সেটা কি দেখো, আচ্ছা আমরা চ্যাপ্টার স্টার্ট করে দিই। ঠিক আছে, তো আজকে আমরা কি পড়বো, আজকে আমরা পড়ছি ইউনিট 3 দিয়ে আমরা স্টার্ট করছি, মডার্ন অ্যাপ্রোচেস টু পলিটিক্যাল অ্যানালাইসিস, বিহেভিয়ারালিজম অ্যান্ড পোস্ট বিহেভিয়ারালিজম, ঠিক আছে। তো আমরা কি বলেছি, আমরা ট্রেডিশনাল অ্যাপ্রোচ কমপ্লিটলি আমরা স্টাডি করেছি, ট্রেডিশনাল অ্যাপ্রোচের ড্রব্যাকসগুলো বা ডিমেরিটসগুলো এখন আমাদের সামনে। এখন আমাদের প্রশ্ন হলো মডার্ন অ্যাপ্রোচ কেন এসছে, ঠিক আছে, মডার্ন অ্যাপ্রোচ কেন এসছে, আর ডিমেরিটস অফ ট্রেডিশনাল অ্যাপ্রোচ অনেকটা সিমিলার আছে কিন্তু পুরোপুরি সেম না, ঠিক আছে। তো এখানে দেখো আমরা সেটাই বলছি যে ট্রেডিশনাল অ্যাপ্রোচ এসছে, মডার্ন অ্যাপ্রোচ এসছে কেন এসছে, মডার্ন অ্যাপ্রোচ এসছে ট্রেডিশনাল অ্যাপ্রোচের রেসপন্সে টু মিনিমাইজ দ্য ডেফিসিয়েন্সিজ অফ দ্য ট্রেডিশনাল অ্যাপ্রোচেস। Various new approaches have been advocated by the new political thinkers, and these new approaches are regarded as the modern approaches to the study of political science, ঠিক আছে। এই যে ট্রেডিশনাল অ্যাপ্রোচের যেগুলো গাফিলতি, ঠিক আছে, বা যে গাফিলতিগুলো আমরা দেখেছি যে এটা শুধুমাত্র ওয়ান ডাইমেনশনাল ছিল, শুধুমাত্র একটা সাইড নিয়ে কথা বলেছে, এবং যেগুলো সোসিওলজিক্যাল ফ্যাক্টর, যেগুলো সাইকোলজিক্যাল ফ্যাক্টর, যেগুলো ইকোনমিক্যাল ফ্যাক্টর, যেমন দেখো ইলেকশনের প্রসেসের মধ্যেই বলছি যে ইকোনমিক্যাল ফ্যাক্টরও কিন্তু ইলেকশনকে ইনফ্লুয়েন্স করে। আজকে যদি মনে করো এমন একজন ভোটার থাকলো যার ঘরে ভোট নেই, ঠিক আছে, তো ওকে যদি কেউ 1000 টাকা দেয়, ও কিন্তু ভোট গিয়ে একজনকে দিয়ে আসবে, ও কিন্তু ওর পেটের দায়ে কিন্তু ও ভোট কাস্ট করছে, এবং সেটা একজন যোগ্য ক্যান্ডিডেটকে দিচ্ছে না, ঠিক আছে। তার মানে কি ইকোনমিক্যাল ফ্যাক্টর কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্স করছে পলিটিক্যাল সিস্টেমকে, কিন্তু সেটা কি করেছিল ট্রেডিশনাল অ্যাপ্রোচ সম্পূর্ণভাবে ইগনোর করেছিল, এবং এই যে ডেফিসিয়েন্সিস যেগুলো ছিল ট্রেডিশনাল অ্যাপ্রোচের, অভাব যেগুলো ছিল, যেগুলো ড্রব্যাকস ছিল, সেগুলোর রেসপন্সেই এসছে কি মডার্ন অ্যাপ্রোচ, ঠিক আছে। এবং এই মডার্ন অ্যাপ্রোচ ছিল মেইনলি কি ছিল, মেইনলি ছিল ফ্যাক্ট বেসড, ওকে, ফ্যাক্টস বেসড ছিল এই মডার্ন অ্যাপ্রোচ। এবং এই যে মডার্ন অ্যাপ্রোচ, এই মডার্ন অ্যাপ্রোচকে আমরা বিভিন্নভাবে স্টাডি করি, এটার বিভিন্ন পার্ট আছে, যেমন ফার্স্ট পার্টে আমরা পড়ব বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, সেকেন্ড পার্টে আমরা পড়ব পোস্ট বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, ঠিক আছে। ফার্স্ট পার্ট যেমন বিহেভিয়ারাল অ্যাপ্রোচে দেখবে সায়েন্সের উপর খুব জোর দেওয়া হয়েছিল, এবং বলা হয়েছিল যে পলিটিক্যাল সায়েন্স হলো পিওর সায়েন্স, ঠিক আছে। পোস্ট বিহেভিয়ারাল অ্যাপ্রোচ কিন্তু সেটার সঙ্গে অ্যাড করেছে যে সায়েন্স প্লাস এটা হবে কি ফ্যাক্টস প্লাস ভ্যালু বেসড, ঠিক আছে। এবং লাস্ট যেটা আমরা পড়ব যে সিস্টেম থিওরি অফ ডেভিড স্টোন, সেটাতে আমরা কিন্তু অন্যভাবে আলোচনা করব, ঠিক আছে। তো এখন দেখো মডার্ন অ্যাপ্রোচের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী,
ফার্স্ট টাইম মডার্ন অ্যাপ্রোচে বলা হয়েছিল কি, ফার্স্ট টাইম মডার্ন অ্যাপ্রোচে বলা হয়েছিল যে পলিটিক্যাল সায়েন্স হলো মাল্টিডিসিপ্লিনারি স্টাডি, যে পলিটিক্যাল সায়েন্সকে শুধু একভাবে একটা দিক নিয়ে কথা বলা হবে না, পলিটিক্যাল সায়েন্সকে পড়ার জন্য সবগুলো পার্ট পড়তে হবে। পলিটিক্যাল সায়েন্সকে, কোনো পলিটিক্যাল সিস্টেমকে, কোনো পলিটিক্সকে সম্পূর্ণভাবে জানার জন্য সবগুলো সাইডকে স্টাডি করতে হবে, এবং সেজন্য সেটা মাল্টিডিসিপ্লিনারি। হ্যাঁ, আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন অ্যাপ্রোচে দেখো কি আছে। ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন অ্যাপ্রোচ হলো যে প্রথমটা হলো দিস অ্যাপ্রোচেস ট্রাই টু ড্র কনক্লুশন ফ্রম এম্পিরিক্যাল ডাটা। ঠিক আছে, তো এম্পিরিক্যাল ডাটা মানে কি? এম্পিরিক্যাল ডাটা হলো যে এম্পিরিক্যাল ডাটা হলো ধরো কোনো একটা সেন্টারে ভোট নেওয়া হচ্ছে, ঠিক আছে, ইলেকশন চলছে, কোনো একটা সেন্টার আছে যেখানে গিয়ে আমরা আমাদের নিজেদের ভোট দিচ্ছি। তো এই সেন্টারে কি হচ্ছে, এই সেন্টারে ধরো প্রচুর গ্যাদারিং হচ্ছে, ঠিক আছে, সব মানুষ ওই সেন্টারে কি হচ্ছে, ধরো সব মানুষ গিয়ে ভোট কাস্ট করছে, কিছু পলিটিক্যাল পার্টিজের কিছু মানুষ গেছে গিয়ে এখানে রেগিং করার চেষ্টা করেছে, কিন্তু মানুষ কি করেছে, মানুষ এতটাই সক্রিয় ছিল যে সবাইকে কি করেছে, পুলিশ ডেকে এনে একদম সবাই এখানে একদম ঠিকঠাকভাবে ভোট দিচ্ছে। তো এখানে তো এই জিনিসটা থেকে কী হবে, যে সাংবাদিক থাকবে সে পরের দিন কী করবে, পরের দিন গিয়ে পেপারে দেখবে, পেপারে ছাপা হয়েছে যে এই পার্টিকুলার একটা ভোট কেন্দ্রে কী হয়েছিল, সেখানে কিন্তু রেগিং করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখানের মানুষ এত সচেতন ছিল, ভোটাররা এত সচেতন ছিল যে কেউ কিন্তু কোনো ধরনের রেগিং করতে পারেনি। ঠিক আছে, তো এগুলো হলো এম্পিরিক্যাল ডাটা, এবং এগুলো থেকে একটা কনক্লুশন ড্র করা যায় যে ওই পার্টিকুলার ভোট কেন্দ্রের আওতায় যেগুলো এরিয়া পড়েছে সেই এরিয়াগুলোর মানুষ হলো প্রচণ্ড রাজনৈতিক সচেতন। ঠিক আছে, এবং সেজন্য এখানে কোনো কিছু কেউ রেগিং টিগিং করেও কিন্তু কিছু করতে পারেনি। ওকে, নেক্সট হলো দেখো, তো এই যে বলা হয়েছে ফার্স্ট যেটা ক্যারেক্টার বলা হয়েছে দিস অ্যাপ্রোচেস ট্রাই টু, কোন অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে, মডার্ন অ্যাপ্রোচের কথা, এবং বলা হয়েছে যে এই অ্যাপ্রোচ কী করে কনক্লুশন ড্র করে এম্পিরিক্যাল ডাটা থেকে, এই ডাটাগুলো থেকে। ঠিক আছে, এই ডাটাগুলো থেকে একটা কনক্লুশন পাওয়া যায়, যেমন মানুষ যে রেগিং করতে দেয়নি সেটা হলো ডাটা, এত মানুষ এখানে গেছে, যেমন দেখা গেল ধরো এই সেন্টারে 95% ভোট কাস্ট হয়েছে। ঠিক আছে, তো এগুলো হলো ডাটা, এবং একটা থেকে কনক্লুশন কি দাঁড়ালো যে মানুষ রাজনৈতিকভাবে প্রচণ্ড সচেতন এই এরিয়ার, এবং এরা কি করেছে, এরা এখানে রেগিং করতে দেয়নি এবং সবাই নিজেদের ভোট কাস্ট করেছে। ঠিক আছে, তারপর দেখো দিস অ্যাপ্রোচেস গো বিয়ন্ড দ্য স্টাডি অফ পলিটিক্যাল স্ট্রাকচার অ্যান্ড ইটস হিস্টোরিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে, তার মানে কি বলা হয়েছে এখানে, এখানে বলা হয়েছে এই অ্যাপ্রোচ কি করেছে, এই অ্যাপ্রোচ কি করেছে, এই লাইন থেকে বোঝা যায় যে পলিটিক্যাল সায়েন্স সিঙ্গল ডাইমেনশনে স্টাডি করা সম্ভব না, এখানে মাল্টি ডাইমেনশনের কথা বা মাল্টি ডিসিপ্লিনারির কথা বলা হয়েছে যে পলিটিক্যাল সায়েন্স শুধুমাত্র পলিটিক্যাল স্ট্রাকচার, পলিটিক্যাল ইনস্টিটিউশন বা হিস্টোরিক্যাল অ্যানালাইসিস না, এটা তার থেকেও আরও কিছুটা আগে। ঠিক আছে, মানে সবগুলো এখানে বলা হয়েছে, এক কথায় বলা হয়েছে এটা সবগুলো সাইড কভার করবে, শুধুমাত্র ওয়ান ডাইমেনশনাল না। নেক্সট হলো মডার্ন অ্যাপ্রোচ বিলিভ ইন ইন্টারডিসিপ্লিনারি স্টাডি, এটাও আমরা বুঝতে পারলাম যে মডার্ন অ্যাপ্রোচ সেকেন্ড স্টেটমেন্ট থেকেই আমাদের থার্ড স্টেটমেন্ট উঠে আসছে, যে এটা থেকে সেকেন্ড স্টেটমেন্ট থেকে আমাদের বোঝা গেল যে মডার্ন অ্যাপ্রোচ হলো ইন্টারডিসিপ্লিনারি স্টাডি, এখানে সবগুলো সাবজেক্ট নিয়ে সবগুলো দিক নিয়ে পড়া হবে। ঠিক আছে, এখানে ল আসবে, এখানে সাইকোলজি আসবে, এখানে ইকোনমিক্স আসবে, এখানে সোসাইটি আসবে। ঠিক আছে, সবগুলো সাইড আসবে এখানে। তারপর হলো কি, এবং দে এমফাসাইজ সাইন্টিফিক মেথডস অফ স্টাডি অ্যান্ড অ্যাটেম্প টু ড্র সাইন্টিফিক কনক্লুশন ইন পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে পলিটিক্যাল সায়েন্স হলো সাইন্টিফিক স্টাডি, এখানেও এক্সপেরিমেন্ট থাকবে। ঠিক আছে, এখানেও এক্সপেরিমেন্ট থাকবে, এক্সপেরিমেন্ট থেকে একটা কনক্লুশন বেরোবে। ঠিক আছে, এবং এটাকে সাইন্টিফিক স্টাডির দরকার আছে। ঠিক আছে, তো সেটা হলো আমাদের 4 নাম্বার। ওকে, এবং দেখো মডার্ন অ্যাপ্রোচের কারা থিঙ্কার ছিলেন, মডার্ন অ্যাপ্রোচের থিঙ্কার ছিলেন যেমন ডেভিড স্টোনকে বলতে পারো মডার্ন অ্যাপ্রোচের থিঙ্কার। মডার্ন অ্যাপ্রোচের সঙ্গে খুব
খুব বিশেষভাবে জড়িত আছেন কে, কন্ট্রিবিউশন কার আছে, ডেভিড স্টোনের আছে, এখানে আমরা পাবো। এগুলো কিন্তু আমাদের শর্ট কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো কিন্তু মনে রাখবে। মেনশন এনি টু মডার্ন অ্যাপ্রোচেস, হ্যাঁ, যে কোনো দুটো মডার্ন অ্যাপ্রোচ কী কী, যে কোনো দুটো মডার্ন অ্যাপ্রোচ হলো বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, পোস্ট বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। মেনশন এনি টু ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন অ্যাপ্রোচেস, দুটো ক্যারেক্টারিস্টিক্স কী কী, একটা হলো এটা এম্পিরিক্যাল ডাটা থেকে কনক্লুশন ড্র করে, নেক্সট হলো এটা মাল্টিডিসিপ্লিনারি স্টাডি, এবং আরেকটা হলো যে এটাকে সায়েন্টিফিকভাবে স্টাডি করা দরকার, ঠিক আছে। এটা সায়েন্সের উপর, পুরোপুরি তো সায়েন্স হবে না। আজকে ধরো বলা হলো তোমাকে জল, যেমন ঠিক আছে, গরমের সময় তুমি বললে আমি জল খাবো, আমাকে এক গ্লাস জল দাও। এখন জলের সায়েন্সে কী বেরিয়েছে, সায়েন্সে বেরিয়েছে জল মানে হলো H2O, মানে দুটো হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে কি হচ্ছে, জল হচ্ছে। কিন্তু তুমি কখনো এটা বলবে না কোনো বাড়িতে গিয়ে যে আমাকে H2O দাও, ঠিক আছে, সবাই ভাববে যে তুমি হয়তো পাগল হয়ে গেছো। তার মানে জল আমাকে দাও, সেটা হলো বেলুজ। কিন্তু একটা সায়েন্টিফিকভাবে জলের মধ্যে এই জল, যে এই পুরো জলের মধ্যে কি আছে, সায়েন্স আছে। তো সেরকমভাবে এটা পুরোপুরি তো পলিটিক্যাল সায়েন্স হতে পারে না, কারণ এখানে যেমন ট্রেডিশনাল অ্যাপ্রোচ যখন আমরা আগে পড়েছি তখন এটা কি বলেছে, এটা বলেছে যে এটা পিওর সায়েন্স না, এবং ট্রেডিশনাল অ্যাপ্রোচ বলেছে কি যে পলিটিক্যাল সায়েন্স পিওর সায়েন্স না, কারণ মানুষকে কখনো এক্সপেরিমেন্ট করা যায় না, ঠিক আছে। তো এখানেও কিন্তু এটাকে মডার্ন অ্যাপ্রোচও বলেনি যে এখানে এটা পুরোপুরি সায়েন্স, পিওর সায়েন্স, কিন্তু এটা সায়েন্সের উপর জোর দিয়েছে যে যদি এটাকে সায়েন্টিফিক করা যায় বা কিছু সায়েন্স এটার মধ্যে ঢুকানো যায়। ঠিক আছে। তারপর হলো মডার্ন অ্যাপ্রোচেস বিলিভ ইন ইন্টারডিসিপ্লিনারি স্টাডি, ট্রু আর ফলস, ট্রু। ওকে, আচ্ছা, দ্য ফার্স্ট breakthrough with regard to the scientific study of politics was the emergence of which revolution in political science? কোন রিভলিউশন ছিল, এখানে দেওয়া আছে, এটা ছিল ইমার্জেন্স অফ বিহেভিয়ারাল রিভলিউশন। এবং এই বিহেভিয়ারাল রিভলিউশন যখন পাবে তখন দেখবে এখানে একজন অর্ডিনারি মানুষেরও কিন্তু বিহেভিয়ারের উপর কিন্তু স্টাডি করা হয়, ঠিক আছে, একজন কমন পিপুলের বিহেভিয়ারকেও কিন্তু স্টাডি করা হয়, ঠিক আছে। তো এর জন্য ফার্স্ট ব্রেকথ্রো যেটা হয়েছিল মডার্ন অ্যাপ্রোচে, সেটাতে কি হয়েছিল যে রিগার্ড টু দ্য সায়েন্টিফিক স্টাডি অফ পলিটিক্স ওয়াজ দ্য ইমার্জেন্স অফ হুইচ রিভলিউশন, বিহেভিয়ারাল রিভলিউশন, ঠিক আছে। তো নেক্সট আমরা পড়বো বিহেভিয়ারাল অ্যাপ্রোচ অর বিহেভিয়ারালিজম। তো বিহেভিয়ারাল অ্যাপ্রোচ কি, ঠিক আছে, তোমরা একটু ভালো করে এগুলো দেখবে, হ্যাঁ, যেগুলো বুঝিয়ে দিচ্ছি, কোনো কনফিউশন হলে আমাকে বলবে। বিহেভিয়ারাল অ্যাপ্রোচ ইজ পার্টিকুলারলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়ার্ক অফ আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট after Second World War. Okay, it is political theory which is the result of increasing attention given to behavior of ordinary men. বলেছিলাম কি একটু আগে যে এখানে কি করা হয়েছিল, এখানে ফার্স্ট টাইম অ্যাটেনশন দেওয়া হয়েছিল কি, বিহেভিয়ার অফ অর্ডিনারি ম্যান। It gave new dimension to the analysis and explanation of political phenomena. David Stone contributed his paper The Current Meaning of Behavioralism in Political Science in 1967. ঠিক আছে, বিহেভিয়ারাল অ্যাপ্রোচের কিন্তু মেইন যার কথা আমরা পড়ব উনি হলেন ডেভিড স্টোন। এবং বিহেভিয়ারাল অ্যাপ্রোচ কিন্তু প্রথম হলো এমন অ্যাপ্রোচ যে অ্যাপ্রোচ বলেছে কিন্তু যে অ্যাটেনশন দেওয়া হয় বিহেভিয়ার অফ অর্ডিনারি ম্যান, ঠিক আছে। এবং এখানে একদম সিম্পলি লেখা আছে, দেখো, ইট ইজ পলিটিক্যাল থিওরি হুইচ ইজ দ্য রেজাল্ট অফ ইনক্রিজিং অ্যাটেনশন গিভেন টু বিহেভিয়ার অফ অর্ডিনারি ম্যান। কারণ অর্ডিনারি ম্যান, যে আজকে ধরো ইলেকশনের সময় একজন রিক্সাওয়ালাকে, একজন অর্ডিনারি ম্যান ধরো একজন রিক্সাওয়ালা বা একজন ঠেলাওয়ালা, ওকে গিয়ে জিজ্ঞেস করে তুমি ভোট কাকে দেবে, ওর যে ভিউ সেটাকেও কিন্তু অ্যাটেনশন দেওয়া দরকার, ঠিক আছে, সেটাকে ওভারলুক করলে হবে না। এবং এই বিহেভিয়ারাল অ্যাপ্রোচ হলো ফার্স্ট টাইম যেখানে কি করা হয়েছিল, যেখানে অর্ডিনারি পিপুল
এর বিহেভিয়ারের উপরও অ্যাটেনশন দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে একটা পলিটিক্যাল সিস্টেমে এই অর্ডিনারি পার্সনের ভিউয়েরও কিন্তু জায়গা আছে এবং এই ভিউকেও যাতে ভালোভাবে স্টাডি করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে। নেক্সট হলো এই বিহেভিয়ারালিজমের ফিচার্সগুলো কী কী। ঠিক আছে, ডেভিড স্টোন ছিলেন, মনে রাখবে বিহেভিয়ারালিজমের যে ফিচার্সগুলো সেগুলো দিয়েছিলেন কে? ডেভিড স্টোন। অ্যান্ড হি হ্যাজ পয়েন্টেড আউট certain salient features of behavioralism which are regarded as the intellectual foundations. ঠিক আছে, উনি কতকগুলো ফিচারের কথা বলেছিলেন এবং সেগুলোকে রিগার্ড করা হয়, ধরা হয় কি ইন্টেলেকচুয়াল ফাউন্ডেশন টু দ্য স্টাডি অফ পলিটিক্যাল সায়েন্স। ওকে, এবং এগুলো কি কি? এগুলো প্রথমটা হলো রেগুলারিটিস। ঠিক আছে, প্রথমটা হলো রেগুলারিটিস। আচ্ছা, রেগুলারিটিসে কী বলা হয়েছে দেখো, দিস অ্যাপ্রোচ বিলিভস দ্যাট দেয়ার আর সার্টেন ইউনিফর্মিটিস। মানে ইউনিফর্মিটিস মানে কি? মানে ধরো সিমিলারিটিস ধরতে পারো, ইন পলিটিক্যাল বিহেভিয়ার হুইচ ক্যান বি এক্সপ্রেসড ইন জেনারেলাইজেশনস অর থিওরিজ ইন অর্ডার টু এক্সপ্লেইন অ্যান্ড প্রেডিক্ট পলিটিক্যাল ফেনোমেনা। যেমন ধরো সূর্য উঠে এবং অস্ত যায়, এটার মধ্যে কিন্তু একটা রেগুলারিটিস আছে, একটা কন্টিনিউটি আছে। ঠিক আছে, বা ধরো মনসুন, এই যে বৃষ্টি আসে যে, ঠিক আছে, সেটা কেন আসে সেটার মধ্যেও কিন্তু একটা সায়েন্স আছে। ওকে, তো এখানেও বলা হয়েছে সেমভাবে রেগুলারিটিসের মধ্যে কি বলা হয়েছে যে এই অ্যাপ্রোচ কিছু পলিটিক্যাল বিহেভিয়ারের মধ্যে কিছু ইউনিফর্মিটি খুঁজায়, মানে সিমিলারিটিস খুঁজায় এবং সেটাকে কেন্দ্র করে কি করে একটা জেনারেল একটা ভিউয়ে আসে। ঠিক আছে, এবং এটাকে কেন্দ্র করে কি করে ফিউচারও প্রেডিক্ট করতে পারে। ঠিক আছে, যেমন ধরো কোনো একটা সময়ের, আজকের সময়ে দাঁড়িয়ে আমাদের পলিটিক্যাল সিস্টেমে যেরকম ইররেগুলারিটিস আছে, ঠিক আছে, যেগুলো ডিস্টারবেন্স আছে, সেগুলোকে মানুষের আজকের সময় মানুষ কী ভাবছে। ঠিক আছে, এটা দেখবে আজকের সময় দাঁড়িয়ে যে কোনো একটা জায়গার একটা যদি খুব ইন্টেরিয়র জায়গা হয়, সেখানের সব মানুষেরই কিন্তু পলিটিক্যাল যেটা অপিনিয়ন থাকবে এটা প্রায় সেম থাকবে। ঠিক আছে, এবং এটাকে কেন্দ্র করে একটা কিন্তু রেজাল্টে কিন্তু যাওয়া যেতে পারে যে এখানে এরকম, বা এখানে কোনো ধরনের মানুষ এখানে আজকেও রাজনৈতিকভাবে অসচেতন। ঠিক আছে, বা মানুষ এই মানুষের প্রচণ্ড আক্ষেপ আছে, সরকারের উপর প্রচণ্ড খেদ আছে মানুষের, প্রচণ্ড ক্ষোভ আছে মানুষের। ঠিক আছে, তো এটা থেকে কি করা যাবে, একটা জেনারেলাইজেশনে আসা যাবে। এবং এটাকে কেন্দ্র করে ফিউচারে কি হবে সেটাকেও বলা যেতে পারে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে বিহেভিয়ারিজমে বলা হয়েছে যে বিহেভিয়ার যেটা একটা পার্টিকুলার একটা এরিয়ার মানুষের দেখবে বিহেভিয়ার টুয়ার্ডস পলিটিক্যাল সিস্টেমের ক্ষেত্রে প্রায় কম বেশি এক। এবং সেটাকে বেস করে কী করা যাবে, একটা রেজাল্টে পৌঁছা যাবে। ইন এ পার্টিকুলার সিচুয়েশন দ্য পলিটিক্যাল বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস মে বি মোর অর লেস সিমিলার। দেখতে পারলে তো যে আজকে ধরো সিএ নিয়ে, এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হলো, সেটা নিয়ে দেখবে আমাদের এরিয়াতে যদি আমরা দেখি, আমরা দেখব সবারই কম বেশি আইদার পক্ষে কথা বলছে বা কেউ কেউ আছে বিপক্ষে কথা বলছে। ঠিক আছে, তো এটাতে এরকম না যে কেউ পক্ষে বলছে, কেউ নতুন কোনো আইডিয়ার কথা বলছে, এরকম না। কেউ দেখবে একদম সোজাসুটি, কেউ পক্ষে, কারণ আমাদের এখানে ম্যাক্সিমামই যায় না সিএ কি। ঠিক আছে, যারা যায় না তারাও বলছে, কেউ বলছে না সিএ এসছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসছে, আমাদের খুব ভালো হচ্ছে, কেউ বলছে না খুব খারাপ হচ্ছে। ঠিক আছে, তার মানে কি দেখবে এখান থেকে একটা কনক্লুশন বের করা যাবে। তো সেম কথা বলেছে যে ইন এ পার্টিকুলার সিচুয়েশন
The political behavior of individuals may be more or less similar. Such regularities of behavior may help the researcher to analyze a political situation as well as predict the future political phenomena, যেটা আগে বললাম যে এটার উপর বেস করে ফিউচারে কী ধরনের ঘটনা ঘটতে পারে, কী কী জিনিস হতে পারে, হ্যাঁ, সেটা কিন্তু প্রেডিক্ট করা যায়। Study of such regularities makes political science more scientific with some predictive value. এটা যেমন একটা এক্সপেরিমেন্ট, ঠিক আছে, যেমন ধরো কি বলবো, যেমন ধরো একটা ম্যাচ বাক্স আছে, হ্যাঁ, ম্যাচিস ধরো, এবং সেটার যদি প্রত্যেকটা কাঠি যদি আগুন জ্বলে, তাহলে ধরো আমি 10টা কাঠির মতো জ্বালালাম, সেটাতে আগুন জ্বললো, আমি 11 নম্বর কাঠিকেও কি বলতে পারি যে এটা থেকেও আগুন জ্বলবে, ঠিক আছে। তো এটা হলো একটা রেগুলারিটিস, ঠিক আছে, যে একটা জায়গায় ধরো ক্ষুণ্ণ ধরনের এক্সপেরিমেন্ট করা হলো, এখানকার মধ্যে টোটাল ধরো 50% আছে এবং 50-র মধ্যে 30 বা 35 সেম কথা বললো, তো সেখান থেকে একটা রেজাল্ট বেরিয়ে আসবে। মেজরিটি যেটা বলছে সেটাকেই তো কাউন্ট করা হচ্ছে, তো সেখান থেকে একটা রেজাল্ট বেরিয়ে আসবো, এবং সেটার উপর ভিত্তি করে কোনো একটা জায়গায় ধরো মানুষ প্রচণ্ড রাজনৈতিক সচেতন, তো এই ক্ষেত্রে এই মানুষগুলো কীরকম পাবলিক অপিনিয়ন ফর্ম করতে পারে, ঠিক আছে, কীভাবে পলিটিক্যাল সিস্টেমে কন্ট্রিবিউট করতে পারে, সেটারও কিন্তু একটা ধারণা উঠে আসে। তো সেটা হলো রেগুলারিটিস, এবং এটা রিসার্চের জন্য খুব ইজি হয়, কারণ এরকম এই এক্সপেরিমেন্টের উপর বেস করে একটা রেজাল্টে পৌঁছান ওনারা, এবং কী করেন, এটা থেকেই একটা ফিউচার প্রেডিকশন করেন। ভেরিফিকেশন হলো কি, যে ডাটাগুলোকে পাওয়া যাবে সেটাকে শুধু সেখানেই রেগুলারিটিস, যেমন মনে করো যেটা আমরা বললাম একটু আগে যে 50% আছেন বা 50 মেল মেম্বার্স আছেন একটা গ্রামে, এবং 50 মেল মেম্বার্সের মধ্যে 35 সেম কথা বললো, 35-এর অপিনিয়ন বা ভিউ প্রায় সেম, ঠিক আছে। তো এই সেম দেখেই কিন্তু কনক্লুশনে পৌঁছানো না, এটাকে বারবার ভেরিফাই করা দরকার যে এরা কোনোভাবে ইনফ্লুয়েন্স হচ্ছে কিনা না, বা এই 35কে কেউ লিড করছে কিনা না যে এরকম কথা বলবে, তো সেজন্য এটাকে বারবার ভেরিফাই করা দরকার। নেক্সট হলো টেকনিক। টেকনিকে কি বলা হয়েছে, টেকনিকে বলা হয়েছে দ্য বিহেভিয়ারিস্ট পুট এমফাসাইজ অন দ্য ইউজ অফ দোজ রিসার্চ টুলস অ্যান্ড মেথড হুইচ জেনারেট ভ্যালিড রিলায়েবল অ্যান্ড কম্পারেটিভ ডাটা, যেটা ঠিক ভ্যালিড, যেটা ঠিক আছে, যে টেকনিক্স বা যে টুলস, যে টেকনোলজি, ঠিক আছে, যে ডাটা যেগুলো ভ্যালিড হয় সেগুলোকেই কিন্তু ইউজ করেন কারা, বিহেভিয়ারিস্ট, ঠিক আছে। এরা কি করবেন, এরা যে টেকনিকগুলো, যেমন মনে করো আমি টেস্ট করালাম একটা জায়গায়, হ্যাঁ, আমার ধরো অ নেগেটিভ আমার ব্লাড গ্রুপ, ঠিকই আমার ব্লাড গ্রুপ অ নেগেটিভ, তো আমি ধরো অ নেগেটিভ ব্লাড গ্রুপ আমার প্রুফ হলো, ঠিক আছে, আমি তারপর কি করলাম, আমি সেমভাবে আমার হয়তো মনে হলো যে না আমার ও নেগেটিভ হতে পারে না, হ্যাঁ, তো আমি কি করলাম, আবার টেস্ট করলাম অন্য একটা ল্যাবে, ঠিক আছে, সেমভাবে আমার ও নেগেটিভ এলো, এটা হলো ভেরিফিকেশন। এবং তারপর হলো টেকনিক। এখন আমি দেখলাম যে দুটোই হলো এমন জায়গার, যে দুটো জায়গা হলো যে আমার করিমগঞ্জেরই দুটো ল্যাব, তো আমি ভাবলাম যে করিমগঞ্জের ল্যাবে তো ভুল রিপোর্ট আসতেই পারে, ঠিক আছে, তো আমি এমন একটা ল্যাবে আমার ব্লাড টেস্ট করালাম, ঠিক আছে, ব্লাডের গ্রুপ টেস্ট করালাম, যেটা কিন্তু আমি জানি খুব অথেন্টিক, হ্যাঁ, তো সেটাই হলো টেকনিক। যে এমন টেকনিক তোমাকে ইউজ করতে হবে, বিহেভিয়ারিস্ট যারা আছে তারা এমন টেকনিক ইউজ করেন, বা যেগুলো টুলস ইউজ করেন, হ্যাঁ, বা মেথডস ইউজ করেন, সেগুলো কি করে, সেগুলো জেনারেট করে ভ্যালিড, রিলায়েবল এবং কম্পারেটিভ ডাটা, ঠিক আছে। তারপর হলো এটা কোয়ান্টিফিকেশন। আফটার কালেক্টিং ডাটা দ্য রিসার্চার শুড মেজার অ্যান্ড কোয়ান্টিটি দোজ ডাটা, ঠিক আছে, যখন ডাটাগুলোকে কালেক্ট করা হলো, মানুষের অপিনিয়ন নেওয়া হলো, এবং এই জিনিসগুলো, এই যে 35 ধর রেগুলারিটিসে আমরা কি বলেছি যে 35 পিপুল আছেন, ওনাদের ভিউ নেওয়া হয়েছে, সেগুলোকে বারবার ভেরিফাই করা হবে, ভেরিফিকেশনে বারবার ভেরিফাই করা হবে, দেখা হবে যে এরা কি কারো প্ররোচনায় এসে বা কারো ইনফ্লুয়েন্স কেউ করেছে যে সেজন্য এরা এরকম কথা বলছেন না, এটা এদের নিজের মনের কথা, ভেরিফাই করা হবে, এবং এই যে ডাটাগুলো কালেক্ট করা হবে, এদের ভিউ নেওয়া হবে, সেই ভিউ নেওয়ার ক্ষেত্রে কি করা হবে, সেই ভিউ নেওয়ার ক্ষেত্রে বিহেভিয়ারিস্টরা কী করবেন, এমন টুলস বা এমন মেথড ইউজ করবেন যেটা কি করে এরকম একদম ভ্যালিড ডাটা দেয়, মানে এদের ভিউগুলো এমন মেথড বা এমন টেকনিক বা এমন টুলস ইউজ করবেন যেগুলো কি করে এরা যাতে এগুলো যাতে কোনো ধরনের মিথ্যা কথা না হয়, এগুলো যাতে এদের ঠিক কথা হয়, হ্যাঁ।
তো এটা তারপর এগুলো যখন সব হয়ে যাবে, টেকনিক ইউজ করে বা ভেরিফাই করে যে ডাটাগুলো কালেক্ট করা হলো সেগুলোকে কি করবেন, সেগুলোকে কোয়ান্টিফিকেশনে বলা হয়েছে, সেগুলোকে মেজার করা হবে এবং কোয়ান্টিফাই করা হবে। এগুলোকে হিসাব করা হবে যে কতজন মানুষ কি দাঁড়ালো কনক্লুশন, ঠিক আছে, ভ্যালুজ। দ্য বিহেভিয়ারিস্ট হ্যাভ পুট হেভি এমফাসাইজ অন সেপারেশন অফ ফ্যাক্টস ফ্রম ভ্যালুজ। এবং এই ক্ষেত্রে এরা কি করবেন, এই যে ডাটাগুলো কালেক্ট করবেন, এই ক্ষেত্রে কিন্তু এরা কোনো পার্টিকুলার ভ্যালুকে আঁকড়ে থাকবেন না, এরা কিন্তু একদম ভ্যালু থেকে আলাদা থাকবেন। এখানে সায়েন্স অ্যাপ্লাই করা হবে, ঠিক আছে, যে এখানে কিন্তু বিহেভিয়ারিস্টরা নিজের মতামত অনুযায়ী কিছু লিখবেন না, যে এরকম হচ্ছে মানুষ খুব অসচেতন, যেটা ফ্যাক্ট সেটাই লিখবেন, ঠিক আছে। এজন্য এই ফ্যাক্ট লেখার সময় এরা কোনো ভ্যালুজে আঁকড়ে পড়ে থাকবেন না, এদের নিজের কোনো অপিনিয়ন থাকবে না, নিজের কোনো মতাদর্শ থাকবে না এখানে, ঠিক আছে। তারপরে হলো সিস্টেমেটাইজেশন। এখানে বলা হয়েছে যে পলিটিক্যাল সায়েন্স, যেটা এখানে বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু বিহেভিয়ারিস্ট রিসার্চ ইন পলিটিক্যাল সায়েন্স মাস্ট বি সিস্টেমেটিক। মানে সিস্টেমেটিক মানে এটাকে সিস্টেমের আন্ডারে স্টাডি করা হবে, ঠিক আছে, এটাকে সিস্টেমের আন্ডারে কি করা হবে, এটাকে সিস্টেমের আন্ডারে স্টাডি করা হবে। এটাকে অ্যাকর্ডিং টু বিহেভিয়ারিস্ট রিসার্চ ইন পলিটিক্যাল সায়েন্স মাস্ট বি সিস্টেমেটিক। এই রিসার্চটা সিস্টেমের আন্ডারে স্টাডি করা হবে, যে রিসার্চটা করা হবে, যে কনক্লুশনটা ড্র করা হবে, থিওরি এবং রিসার্চ শুড গো টুগেদার। তারপর হলো পিওর সায়েন্স। অ্যানাদার ক্যারেক্টারিস্টিক্স অফ বিহেভিয়ারিজম হ্যাজ বিন ইটস এইম টু মেক পলিটিক্যাল সায়েন্স এ পিওর সায়েন্স। ওকে, এটা কি করে, এটার আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হলো, যেটা নিয়ে দেখবে পরবর্তীকালে পোস্ট বিহেভিয়ারিজম এসেছিল, এটাকে কেন্দ্র করেই, কারণ এখানে বলা হয়েছিল যে এই যে সিস্টেমেটাইজেশন বা ভ্যালুজ, যেটা এখানে বলা হয়েছিল কি যে ভ্যালুজকে কমপ্লিটলি পলিটিক্স থেকে আলাদা করে, ভ্যালুজকে কমপ্লিটলি ফ্যাক্টস এবং ভ্যালুজকে আলাদা করে রাখা হবে, এবং যখন এই রিসার্চ করবেন বিহেভিয়ারিস্টরা তখন ভ্যালুজকে, এই রিসার্চটা থাকবে কি ভ্যালু ফ্রি, এখানে কোনো ভ্যালুজ এসে অ্যাড হবে না, এটা শুধু থাকবে ফ্যাক্টস বেসড। তো সেটাকে নিয়েও কিন্তু সেটার রেসপন্সই এসেছিল পোস্ট বিহেভিয়ারিজম। এবং আরেকটা যেটা লাস্ট পয়েন্ট আছে আমাদের পিওর সায়েন্স, এটা কিন্তু এটার পরেও আরেকটা আছে পিওর সায়েন্স। এখানে বলা হয়েছে কি যে অ্যানাদার ক্যারেক্টারিস্টিক্স অফ বিহেভিয়ারিজম হ্যাজ বিন ইটস এইম টু মেক পলিটিক্যাল সায়েন্স এ পিওর সায়েন্স। এটার আরেকটা উদ্দেশ্য ছিল যে পলিটিক্যাল সায়েন্সকে পিওর সায়েন্স বানানোর, এবং যেটা সম্ভবপর ছিল না, যেটা আমরা পোস্ট বিহেভিয়ারিজমে পড়ব। ইট বিলিভস দ্যাট দ্য স্টাডি অফ পলিটিক্যাল সায়েন্স শুড বি ভেরিফাইড বাই এভিডেন্স। যে পলিটিক্যাল সায়েন্সকে কী করা উচিত, স্টাডি করার সময়, পলিটিক্যাল সায়েন্সকে স্টাডি করার সময় এটাকে ভেরিফাই করা উচিত কি দিয়ে, এভিডেন্স দিয়ে, যে এটার সত্যতা কতটুকু, ঠিক আছে। নেক্সট হলো ইন্টিগ্রেশন কি বলা হয়েছে, অ্যাকর্ডিং টু বিহেভিয়ারিস্ট পলিটিক্যাল সায়েন্স শুড নট বি সেপারেটেড ফ্রম ভেরিয়াস আদার সোশ্যাল সায়েন্সেস লাইক হিস্ট্রি, সোসিওলজি অ্যান্ড ইকোনমিক্স এটসেট্রা। This approach believes that political events are shaped by various other factors in the society and therefore it would be wrong to separate political science from other disciplines. ঠিক আছে, তো এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে যে পলিটিক্যাল সায়েন্সকে কখনো অন্যান্য সোশ্যাল সায়েন্স থেকে যাতে সেপারেট করে রাখা না হয়, যেমন হিস্ট্রি, সোসিওলজি, ইকোনমিক্স এটসেট্রা। এখানে মেইনলি বলা হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স যে মাল্টিডিসিপ্লিনারি স্টাডি, সেটার কথাই বলা হয়েছে, যেখানে সবগুলো সাইড উঠে আসবে। এটাকে কখনো পলিটিক্যাল সায়েন্সকে অন্যান্য পার্টের সঙ্গে সেপারেট করে রাখা হবে না। পলিটিক্যাল সায়েন্স যখন একজন পড়বে তখন সঙ্গে সোশ্যাল সায়েন্স, হিস্ট্রি, সোসিওলজি, ইকোনমিক্স এগুলো পড়া জরুরি কোনো একটা পলিটিক্যাল সিস্টেমকে ভালোভাবে বোঝার জন্য। তো এটা দিয়ে আমাদের শেষ হলো বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। তার মানে বিহেভিয়ারাল অ্যাপ্রোচের মেইন কন্ট্রিবিউশন কাদের, মেইন একজনই আছেন যিনি হলেন ডেভিড ইস্টন। এবং বিহেভিয়ারাল অ্যাপ্রোচ আমরা দেখেছি কি মডার্ন অ্যাপ্রোচের একটা পার্ট, এবং মডার্ন অ্যাপ্রোচ এসছে ট্রেডিশনাল অ্যাপ্রোচের রেসপন্সে, যেখানে বলা হয়েছিল ভ্যালুজের উপর বেশি জোর দেওয়া হয়েছিল, বা ট্রেডিশনাল অ্যাপ্রোচে পলিটিক্যাল সায়েন্সকে যেগুলো অ্যাপ্রোচ আমরা পড়েছিলাম ফিলোসফিক্যাল, হিস্টোরিক্যাল বা ইনস্টিটিউশনাল, লিগ্যাল, এগুলো শুধু ওয়ান ডাইমেনশনাল ছিল। পার্টিকুলার যে অ্যাপ্রোচের কথা পড়েছি সেটা শুধু ওর কথা নিয়েই
কথা বলেছে, ওর সাইড নিয়েই কথা বলেছে। হ্যাঁ, এবং এইগুলোর রেসপন্সে কিন্তু এসেছিলো আমাদের মডার্ন অ্যাপ্রোচ। এবং মডার্ন অ্যাপ্রোচে আমরা কি দেখেছি, মডার্ন অ্যাপ্রোচের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখেছি যে সেটাকে বলা হয়েছিল যে এম্পিরিক্যাল ডাটা থেকে কনক্লুশন ড্র করা, এবং বলা হয়েছিল যে পলিটিক্যাল সায়েন্সের ফ্যাক্টসের উপরে জোর দেওয়া। ঠিক আছে, তারপর বলা হয়েছে পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স বানানোর চেষ্টা করা। এবং বলা হয়েছিল এটা একটা মাল্টিডিসিপ্লিনারি স্টাডি বা ইন্টারডিসিপ্লিনারি স্টাডি, যেখানে বিভিন্ন সাইড পড়া হবে, সবগুলো সাইড পড়া হবে, শুধু একটা ইউনিডাইমেনশনের না এটা। ঠিক আছে। তো তারপর আমরা দেখেছিলাম মডার্ন অ্যাপ্রোচের একটা পার্ট বিহেভিয়ারিজম, এবং এই বিহেভিয়ারিজমে দেখেছিলাম আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কী ছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এসেছিল বিহেভিয়ারিজম। ঠিক আছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এসেছিল। এবং এই বিহেভিয়ারিজমে আমরা কি দেখেছি, না আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার একটা মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ে হয়েছিল। ঠিক আছে, কিন্তু আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এবং আফটার দ্য সেকেন্ড মুভমেন্ট বিকাম, যখন পোস্ট বিহেভিয়ারাল মুভমেন্ট স্টার্ট হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে, এবং এটা একটা শেপ পায় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। হ্যাঁ, এবং এখানে আমরা দেখেছি যে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ ছিল প্রথম এমন একটা অ্যাপ্রোচ, হ্যাঁ, যেখানে একজন অর্ডিনারি মানুষের ভিউকে, একজন অর্ডিনারি মানুষের বিহেভিয়ারকেও কিন্তু অ্যাটেনশন দেওয়া হয়েছিল, এবং বলা হয়েছিল একজন অর্ডিনারি মানুষের বিহেভিয়ারের উপরে যাতে অ্যাটেনশন ইনক্রিজ করা হয়। এবং ডেভিড স্টোন 8টা ফিচার্সের কথা বলেছিলেন, যেটার মধ্যে দেখা গেছিলো রেগুলারিটিস, যেটা আমরা ডিসকাস করেছি, তারপর ভেরিফিকেশন, তারপর টেকনিক, তারপর কোয়ান্টিফিকেশন, তারপর কি কোয়ান্টিফিকেশনের পরে হলো আমাদের ভ্যালুজ। ঠিক আছে, তারপর সিস্টেমেটাইজেশন, যে এই যেগুলো ডাটা এগুলো একটা সিস্টেমের আন্ডারে এই রিসার্চকে স্টাডি করা হবে। তারপর বলা হয়েছিল এটার মেইন উদ্দেশ্য হলো পলিটিক্যাল সায়েন্সকে পিওর সায়েন্স বানানোর চেষ্টা। ইন্টিগ্রেশনে বলা হয়েছিল যে পলিটিক্যাল সায়েন্সকে অন্যান্য সবগুলো সাবজেক্টের সঙ্গে স্টাডি করা উচিত। তো এইগুলো নিয়ে হলো আমাদের কোনটা, আমাদের বিহেভিয়ারিজম। এবং এটার ক্রিটিসিজম অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি বিহেভিয়ারিজমের, যে এটা it attempts to make political science scientific and brings it closer to day-to-day life of the individual. Behavioralism has first talked about bringing human behavior into the arena of political science. এটা হলো মেরিট। ঠিক আছে, এটা প্রথম বিহেভিয়ারিজম হলো প্রথম এমন একটা অ্যাপ্রোচ যেটা কিন্তু পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স বানানোর চেষ্টা করেছিল। ঠিক আছে, এবং এটা মানুষের ডে টু ডে লাইফের সান্নিধ্যে এনেছিল এই অ্যাপ্রোচটাকে। ঠিক আছে, যাতে মানুষ নিজেকে খুঁজে পায়। বিহেভিয়ারিজম হ্যাজ ফার্স্ট টকড অ্যাবাউট ব্রিঙ্গিং হিউম্যান, এবং এটা আমরা প্রথমে বলেছি যে প্রথমবার কোনো অ্যাপ্রোচ এর আগে কখনো হিউম্যান বিহেভিয়ারের উপর অ্যাটেনশন দেয়নি। বিহেভিয়ারিজম প্রথমবার হিউম্যান বিহেভিয়ারের উপরে, পার্টিকুলারলি যে কোনো একজন অর্ডিনারি পার্সনের, অর্ডিনারি ম্যানের বিহেভিয়ারের উপর অ্যাটেনশন দিয়েছিল। এবং এটা কি করেছিল, এটা ডাটার উপর, এম্পিরিক্যাল ডাটার উপর বেস করে কি করেছিল, ফিউচার প্রেডিকশন করেছিল যে ফিউচারে কি হবে। হ্যাঁ, যেমন আজকের সময় দেখো আমরা কিন্তু মডার্ন অ্যাপ্রোচের আন্ডারে আছি, পোস্ট বিহেভিয়ারিজম আজকের সময়। এবং আজকের সময় দাঁড়িয়ে দেখবে আজকে যেমন আমাদের যেমন প্রাইম মিনিস্টারকে, উনাকে কিন্তু উনার বিভিন্ন ভালো খারাপ সবগুলোকে নিয়ে কিন্তু ওনাকে প্রেডিক্ট করা হচ্ছে, যে এরকম বিভিন্ন মানুষের নিদর্শন দেওয়া হচ্ছে যে এই উনার সময় এরকম চলছিল। যেমন খুব সবাই শুনে থাকবে হয়তো, ওনাকে কিন্তু হিটলারের সঙ্গে তুলনা করেছে, যে হিটলারেরও যখন উনি পাওয়ারে এসেছিলেন তখন এইগুলো জিনিস হচ্ছিল, যেগুলো দেখা যাচ্ছে আমাদের প্রধান নরেন্দ্র মোদীও সেম জিনিসগুলো করছেন। ঠিক আছে, তো এইগুলো হলো আমাদের ফিউচার প্রেডিকশন। এবং ক্রিটিসিজম তো যেগুলো আমরা বলেছি, ক্রিটিসিজম প্রথম হলো যে এটা পুরোপুরি টেকনিক্সের উপর জোর দিয়েছে, এবং এটা যেটা আমরা মেরিটে পড়েছি যে এটা কি করেছিল, পলিটিক্যাল সায়েন্সকে মানুষের সান্নিধ্যে নিয়ে এসেছিল। কিন্তু এটা যখন পুরোপুরি বিহেভিয়ারিজম স্টাডি করবে তখন দেখবে যে এটা মানুষ কিন্তু অনেক দূরে সরে গেছিলো। তারপর আমরা দেখেছি এটা পুরোপুরি সায়েন্সের উপর বেশি জোর দিয়েছিল, ভ্যালুজকে পুরোপুরি সেপারেট করা
হয়ে গেছিলো। কিন্তু পোস্ট বিহেভিয়ারিজমে আমরা কি দেখব, আমরা পোস্ট বিহেভিয়ারিজম যখন আমরা পড়ব তখন আমরা দেখব কি, তখন আমরা দেখব যে এটা কিন্তু পোস্ট বিহেভিয়ারিজম বলেছে যে ফ্যাক্টসের সঙ্গে ভ্যালুজকে পড়াও জরুরি। ঠিক আছে, ভ্যালুজও থাকতে হবে, শুধুমাত্র ফ্যাক্টস থাকলে হবে না, শুধুমাত্র সায়েন্স নিয়ে কথা বললে হবে না, ভ্যালুজও কিন্তু সঙ্গে অ্যাসোসিয়েট থাকতে হবে। ঠিক আছে, তো এগুলো দিয়ে আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে গেল। কারণ পোস্ট বিহেভিয়ারিজম এটাই যে এটা বিহেভিয়ারিজমের রেসপন্সে এসছে, এবং এটাকে বলা হয়েছে কি, যে এটাকে বলা হয়েছে যে সোশ্যাল রিফর্মের দরকার। ঠিক আছে, সোসাইটি থেকে এটা ডিটাচড হয়ে গেছিলো বিহেভিয়ারিজম, কারণ এটা বেশি সায়েন্স, টেকনিক, টুলস এগুলোর উপর বেশি জোর দিয়েছিল। এবং এখানে বলা হয়েছিল পোস্ট বিহেভিয়ারিজমে যে শুধুমাত্র সায়েন্সের উপর জোর দিলে হবে না, শুধুমাত্র ফ্যাক্টসের উপর ফোকাস থাকলে হবে না, ফ্যাক্টসের উপর রিজিড থাকলে হবে না, এখানে ভ্যালুজও দরকার। পলিটিক্যাল সায়েন্সকে ফ্যাক্টস প্লাস ভ্যালুজ নিয়ে স্টাডি করতে হবে। ঠিক আছে, তো এটা দিয়ে আমাদের শেষ হলো আমাদের চ্যাপ্টার। এবং আমাদের কালকের ক্লাসে আছে আমাদের কি, আমাদের রিভিশন ক্লাস আছে। আমি একটা সাজেশন প্রিপেয়ার করব, তোমাদেরকে দেব, এবং যদি কারো কোনো কনফিউশন থাকে তো আমরা ডিসকাস করব। ওকে, এবং এই ক্লাসটা সবার জন্য জরুরি, এজন্য সবাই প্রেজেন্ট থাকবে।